নমস্কার, দ্য হিন্দু নিউজে আপনাকে স্বাগতম। আমরা আজকে শুনব শ্রী অম্বিকা প্রসাদ পালের লেখা অন্যতম বই অস্তিত্বের সংকটে হিন্দু, প্রকাশক বিবেকানন্দ সাহিত্য কেন্দ্র। তো চলুন শুরু করা যাক অস্তিত্বের সংকটে হিন্দু। আজই তো সংবাদ সত্যতা চুল 1-2-3-1-1-2 বর্তমান 5 পা। রূপদী বলেছেন, তার জয়পুরে আশ্ব আটকাতে রাজস্থান সরকারের নির্দেশে রাজস্থান পুলিশ গুজব রটিয়েছিল তুয়াকে হত্যা করার জন্য মুম্বই থেকে অন্ধকার জগতের লোক জয়পুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। চাপান উত্তর, রাজস্থান পুলিশ বলছে অন্ধকার জগতের লোক আসার কথা মুম্বই পুলিশ জানিয়েছিল। মুম্বই পুলিশ বলছে আমাদের কাছে এরকম কোনো তথ্যই নাই, তাই জানাবার প্রশ্নই ওঠে না। 2-5-1-1-2 জয়পুর সাহিত্য সম্মেলনে রুশদির ভিডিও কনফারেন্স বাতিল। সরকার বলছে আমরা বাতিল করতে বলি নাই, উদ্যোক্তারা বাতিল করেছে। উদ্যোক্তারা বলছে মৌলবাদীদের হুমকির ফলে নিরাপত্তার স্বার্থেই বাতিল করতে বাধ্য হয়েছি, অর্থাৎ সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। 2-5-1-1-2 page 1-3 Only import of verses is banned in India. শীলা দীক্ষিত বললেন, রুশদি বুকার পেতে পারে, তার জন্য তার জয়পুরে আসার কি দরকার। 2-5-1-1-2 পৃষ্ঠা। ধর্মীয় উগ্রবাদীদের সাথে বিছানায় নেতারা। রাষ্ট্রে অর্থাৎ নেতারা মৌলবাদীদের সঙ্গে এক বিছানায় শোয়ে। মার্জিত ভাষায় শয্যাসঙ্গী বা শয্যাসঙ্গিনী। 2-8-1-1-2 ইস্ট পৃষ্ঠা। কলকাতা বইমেলায় বিক্রম শেঠ মার্কস। প্রজাতন্ত্র দিবসে শহরে বিক্ষোভ। রুশদির উপর বারবারিক। তিনি প্রশ্ন করেছিলেন, ভারত কি সংবিধান দ্বারা শাসিত হয়েছিল নাকি স্বৈরশাসক দ্বারা? আমরা ভয়ে আমাদের প্রজাতন্ত্রকে হাইজ্যাক হতে দেব না। দেশের লেখকরা ঐক্যবদ্ধ হোক। 2-8-1-1-2 কলকাতা বইমেলায় ইউবিআই প্যাভিলিয়নে সাংবাদিক বিনোদ মেহতা, ওমর আবদুল্লাহ ও দীনেশ দ্বিবেদীকে প্রশ্ন করেন, 2007 সালে জয়পুর সাহিত্য উৎসবে রুশদির আশায় আপত্তি হয় নাই, এবছর কি উত্তর প্রদেশের নির্বাচনের জন্য এত বিরোধিতা? উত্তেজিত ওমর বলেন, আপনি প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন, তো আমি আর কি বলবো। 1-2-1-2 বর্তমান 5 পা। অবশেষে মুখ খুলল সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, রুশদি ইচ্ছা হলে যে কোন সময় ভারতে আসতে পারেন, তাকে কেউ বাধা দেবে না, বাধা দিচ্ছেও না। নির্লজ্জ মিথ্যাচার। 2-2-1-2 ও প্রথম পাতা জয়পুরে রুশদির লজ্জার পর তাসলিমা। লজ্জা ইন কলকাতা। 7th part of her autobiography, Nirbesan, release banned. In Kolkata Book Fair. Are Kolkatans becoming cowards? Taslima. কলকাতার লোকেরা কি কাপুরুষ হয়ে যাচ্ছে? তসলিমা নাসরিন। ফের বিতর্কের কেন্দ্রে তসলিমা, বই প্রকাশ নিয়ে মেলায় হইচি। স্নেহাশিস নিয়োগী, কলকাতা। সশরীরে না থেকেও বুধবারের বইমেলায় তসলিমা নাসরিন রইলেন, তবে অন্যভাবে। ইমরান খানের পর আর এক সেলিব্রিটিকে নিয়ে রীতিমতো ব্যাকফুটে বইমেলার আয়োজক পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। এদিন বিতর্কিত এই লেখিকার আত্মজীবনী নির্বাসন 7ম খণ্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা ছিল। প্রকাশকের তরফে প্রস্তুতিও ছিল সারা, কিন্তু একটি ইসলামিক সংগঠনের হুমকির জেরে শেষ মুহূর্তে বইয়ের আনুষ্ঠানিক প্রকাশের অনুমতি বাতিল করে দেয় গিল্ড। প্রতিবাদে তসলিমার ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। গিল্ডের ভূমিকায় শিল্পী, লেখক এবং বুদ্ধিজীবী মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দুপুর 3:30টায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি ইদ্রিস আলীর নেতৃত্বে মিল্লি ইত্তেহাদ পরিষদের কয়েকজন বইমেলায় উপস্থিত হওয়া মাত্র গোটা এলাকা পুলিশের দখলে চলে যায়। দিনভর মেলা ঘিরে ছিল টানটান উত্তেজনা। স্বয়ং লেখিকা টুইটারের মাধ্যমে বিতর্ক আরও উস্কে দিয়েছেন। তার প্রশ্ন, কলকাতা প্রগতিশীল শহর, অথচ আমার অনুপস্থিতিতেও সেখানে আত্মজীবনী প্রকাশ করতে দেওয়া হল না। সব রাজনৈতিক দলই ধর্মীয় গোঁড়ামির মদতপুষ্ট সংগঠনকে ভয় পায়, কিন্তু আর কতদিন? প্রসঙ্গত,
2007 সালে তসলিমা নাসরিনকে কেন্দ্র করেই কলকাতার একাংশে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দুপুর থেকে রাত পর্যন্ত মহানগরের রাজপথে তাণ্ডব চালিয়েছিল কট্টর ইসলামপন্থীরা। সেদিনের ঘটনার কথা মাথায় রেখেই খুব সম্ভবত এদিন আর ঝুঁকি নিতে চায়নি গিল্ড। কেননা দুপুরের পর থেকে বইমেলায় যত সংখ্যক লোক থাকে সেখানে হিংসাত্মক ঘটনা ঘটলে প্রচুর ক্ষতির আশঙ্কা থেকেই যেত। নির্বাসনের প্রকাশক শিবানী মুখোপাধ্যায়ের কথায় দুপুর 2:15 নাগাদ গিল্ড কর্তৃপক্ষ টেলিফোনে জানায় বইমেলার এসি অডিটোরিয়ামে চেয়ার নেই, তাই বই প্রকাশ করা যাবে না। তখন আমরা দাঁড়িয়েই অনুষ্ঠান করার কথা জানাই। গিল্ড কর্তৃপক্ষ বলে তসলিমার বইটির আনুষ্ঠানিক প্রকাশের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ সভাস্থল ঘিরে মিছিল করার হুমকি দিয়েছে, তাই বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করা যাবে না। ইদ্রিস সাহেব জানান, গোটা বিষয়টি তিনি টেলিফোনে রাজ্যের শিল্প বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জানিয়েছেন। মুকুলবাবু তাকে ফোনে বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার বইমেলা ঘিরে কোনো অশান্তি চায় না, সিপিএমই এসব করাচ্ছে। যদিও বইমেলার আয়োজক গিল্ড কর্তাদের উপেক্ষা করেই সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য নির্ধারিত সময়েই প্রকাশক সংস্থার স্টলের বাইরে তসলিমার বইটি প্রকাশ করেন। উদ্বোধক জানান, সব রকম প্রতিবন্ধকতা উপেক্ষা করে তসলিমার বইটি প্রকাশিত হয়েছে। আমাদের দেশেও লেখিকারা বিপন্ন। সলমন রুশদি ভিডি ও কনফারেন্স করতে পারছেন না। তসলিমা সশরীরে হাজির না থাকলেও তার বই প্রকাশ আটকানোর চেষ্টা হচ্ছে। কার্যত রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও কংগ্রেসের নাম না করেই তার কটাক্ষ কোনো রাজনৈতিক শক্তি লেখকদের পাশে নেই। বই প্রকাশ অনুষ্ঠানে প্রাবন্ধিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও মানবাধিকার কর্মী সুজাত ভদ্র উপস্থিত ছিলেন। অবশ্য অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও নাট্যকার অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এদিন বই প্রকাশের সময় আসেননি। যদিও গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়ের ভূমিকায় দ্বিচারিতা স্পষ্ট। এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, জনস্বার্থে বইমেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা ও সুস্থিতি বজায় রাখতেই তসলিমা নাসরিনের বই প্রকাশ স্থগিত রাখতে বলা হয়েছে। অন্য এক প্রশ্নের উত্তরে ত্রিদীপবাবু বলেন, বইমেলার শীততাপ নিয়ন্ত্রিত হল নির্দিষ্ট সময়ে তৈরি হয়নি, সেজন্য ওখানে বই প্রকাশ অনুষ্ঠান করা যাবে না বলে গিল্ড প্রকাশক সংস্থাকে এদিন দুপুর 1টা নাগাদ জানিয়ে দিয়েছে। তিনি বলেন, এদিন সকালে একটি ইসলামিক সংগঠনের তরফে তসলিমা নাসরিনের বইয়ের উদ্বোধন হলে মেলা প্রাঙ্গণেই বিক্ষোভ মিছিল করার হুমকি দিয়েছিল। বইমেলায় নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে কলকাতা পুলিশের, তাই বিষয়টি তাদের অবহিত করা হয়েছিল। কিন্তু যুগ্ম কমিশনার সদর জাভেদ শামীম বলেন, মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল। সংবাদ ফের বিতর্কের কেন্দ্রে তসলিমা। বই প্রকাশ নিয়ে মেলায় হইচি। সশরীরে না থেকেও গতকাল কলকাতায় বইমেলায় তসলিমা নাসরিন রইলেন, তবে অন্যভাবে। এদিন তার আত্মজীবনের 7ম খণ্ড নির্বাসন আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা ছিল, কিন্তু একটি ইসলামিক সংগঠনের হুমকির জেরে শেষ মুহূর্তে বইয়ের আনুষ্ঠানিক প্রকাশের অনুমতি বাতিল করে দেয় গিল্ড। তসলিমার অনুরাগীরা ক্ষোভে ফেটে পড়েন। গিল্ডের ভূমিকায় শিল্পী, লেখক, বুদ্ধিজীবী মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। 1 দুপুর 3:30 মি তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ইদ্রিস আলীর নেতৃত্ব মিল্লি ইত্তেদাহ পরিষদের লোকজন মেলায় ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে গোটা এলাকা পুলিশের দখলে চলে যায়। দিনভর ছিল টান টান উত্তেজনা। স্বয়ং লেখিকা টুইটারের মাধ্যমে বলেছেন, কলকাতা প্রগতিশীল শহর, আমার অনুপস্থিতিতে আমার আত্মজীবনী প্রকাশ করতে দেওয়া হল না। সব রাজনৈতিক দলই ধর্মীয় মৌলবাদী সংগঠনকে ভয় পায়, কিন্তু আর কতদিন? গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় বলেছেন, বই মেলায় শান্তি অক্ষুণ্ণ রাখতে বইটি প্রকাশ করতে দেওয়া হয় নাই। একথার জবাব নাই। সরকারের অনুমতি নিয়ে মেলা হচ্ছে, সেখানে অশান্তি হবে কেন? সরকারের দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখা, পুলিশের দায়িত্ব শাস্তি ভঙ্গকারীদের দমন করা।
কেউ দায়িত্ব পালন করল না। মৌলবাদীদের কাছে সবাই নতজানু। প্রয়োজন ছিল পুলিশ প্রশাসন সহ জনগণের একযোগে রুখে দাঁড়ানো। মৌলবাদীরা অপরাধী, ভীরু, ভয়ে পালাত। তা না করে মৌলবাদীদের জিতিয়ে দেওয়া হল। সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য, প্রাবন্ধিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং মানবাধিকার কর্মী সুজাত ভদ্র মহাশয়কে অজস্র ধন্যবাদ। তারা গিল্ড কর্তাদের উপেক্ষা করে এবং মৌলবাদীদের অগ্রাহ্য করে প্রকাশক সংস্থার স্টলের বাইরে বইটি প্রকাশ করেছেন। কোন মৌলবাদী দুর্বৃত্তের সেখানে হামলা করার সাহস হয় নাই। এতে প্রমাণ হল মৌলবাদীরা অপরাধী এবং ভীরু। দুর্ভাগ্যের বিষয়, রাজনৈতিক নেতারা মৌলবাদীদের কাছে নতজানু। সেজন্য জনগণকেই সংঘবদ্ধভাবে মৌলবাদীদের মোকাবিলা করতে হবে। ভারতের অঙ্গরাজ্য কাশ্মীর একদিন হিন্দুর দেশ ছিল, বর্তমানে মুসলিম প্রধান রাজ্য। অমরনাথ তীর্থযাত্রীদের শিবির তৈরির জন্য শ্রী অমরনাথ আইন বোর্ডকে জমি দিয়ে মৌলবাদীদের হুমকিতে তা আধার ফিরিয়ে নিল সরকার। তাহলে কলকাতায় কোন যুক্তিতে একের পর এক হজ হাউস তৈরি হয়? কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় তৃতীয় হজ হাউসের জন্য জমি বরাদ্দ করে ভিত্তি স্থাপন করলেন। সে সময় সংঘবদ্ধভাবে এর প্রতিবাদ হলে সরকারের যেমন টনক নড়ত, মৌলবাদীরা সংযত হতো। ৩-২-১-২ বর্তমান ১-২ পাতায় ১-০ উর্দুভাষী থাকলেই সেখানে উর্দু দ্বিতীয় ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০০১ সালের জনগণনা অনুসারে যেসব জেলা, ব্লক ও পুরসভায় শতকরা ১০০ জন উর্দুভাষী যেমন ভাটপাড়া, টিটাগড়, কামারহাটি, আসানসোল, ইসলামপুর, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, রাজাবাজার প্রভৃতি এলাকায় উর্দু ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা কার্য করা হবে। ৩-২-১-২ বর্তমান ১-২ পা সংখ্যালঘু উন্নয়নে কিছুই করেন নি মমতা। জামাতে ইসলামী হিন্দ এর সর্বভারতীয় সভাপতি সৈয়দ জালালউদ্দিন উমরি অভিযোগ করেন, ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কিছুই করেন নাই। আমরা নিজেদের চেষ্টায় দেশে ২,০০০ শিক্ষা প্রতিষ্ঠান গড়েছি। এই ২,০০০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভারত বিদ্বেষী এবং তালিবানি প্রশিক্ষণ দেওয়া হয়। তার জন্য কম করেও বছরে ১-২ কোটি টাকার দরকার। মুসলমানরা নাকি গরিব? এত টাকা আসে কোন আরব মুলুক থেকে? এখন মমতা ব্যানার্জিকে ওইসব তালিবান প্রশিক্ষণ কেন্দ্রের দায়ভার নিতে হবে। আর আরব মুলুক থেকে পেট্রোডলারের যে যোগান আছে তা দিয়ে নতুন নতুন তালিবান প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে। ৫-২-১-২ ও আই পৃষ্ঠা ১-৮। ধর্মনিরপেক্ষ ভারতের উচিত বাংলাদেশ তা করেছে। প্রায় ১-৮ বছরের ব্যবধানে তসলিমা নাসরিনের বই নির্বাসন। বৃহস্পতিবার বাংলাদেশে চালু হওয়ার ঠিক আগের দিন মৌলবাদীদের হুমকির পরে কলকাতায় বইটির প্রকাশ বাতিল করা হয়েছিল। আমার আত্মজীবনী নির্বাসনের ৭ম খণ্ডের উদ্বোধন কলকাতায় বাতিল করা হলেও পরের দিনই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সফলভাবে মুক্তি পায়। লেখক সৈয়দ আবুল মকসুদ ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে আমার বই প্রকাশ করেন। আমি খুব খুশি। বাংলাদেশ করেছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতের যা করা উচিত ছিল। তসলিমা নাসরিন বলেছেন, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে আমার বই প্রকাশ করা হল, যেটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতে হওয়া উচিত ছিল। এর বেশি কি বলবেন? ভারতের গণতান্ত্রিক নেতারা কিছু বলুন। মৌলবাদীদের কাছে অসহায়তার কথাটা অন্তত স্বীকার করুন। ১-৪-২-১-২ সমস্ত কাগজের শিরোনাম সংবাদ, দিল্লিতে সন্ত্রাসবাদী হানা। প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে ইসরায়েলি দূতাবাসের গাড়িতে বিস্ফোরণ। সরকার অসহায়। সলমন রুশদি যে কোনো সময় ভারতে আসতে পারেন, চিদম্বরম। সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি। ৩-১ জানুয়ারি সলমন রুশদি নিয়ে অবশেষে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, সলমন রুশদি যে কোনো সময় তাঁর ইচ্ছেমতো ভারতে আসতে পারেন। তাঁকে কেউ বাধা দেবে না, কেউ বাধা দিচ্ছেও না। বিক্ষিপ্তভাবে বিরোধিতা বা বিক্ষোভ হলেও তার সঙ্গে সরকার কিংবা পুলিশের কোনো সম্পর্কই নেই।
বস্তুত জয়পুর সাহিত্য উৎসবে রুশদিকে আসতে না দেওয়ার পিছনে রাজস্থানের কংগ্রেস সরকারের প্রত্যক্ষ মদত আছে বলে যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, সলমন রুশদি জয়পুর সাহিত্য উৎসবে আসেননি নিজের ইচ্ছায়। তাঁকে কখনোই সরকার থেকে বলা হয়নি যে আসতে পারবেন না। আর ওই উৎসবের ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তাঁকে বলতে না দেওয়ার কোনো অভিপ্রায় সরকারের ছিল না, কারণ সেই ভিডিও কনফারেন্স বাতিল করেছে আয়োজকরা। সুতরাং সলমন রুশদি ভারতে আসতেই পারেন। অন্তত কেন্দ্রীয় সরকারের এ নিয়ে কোন আপত্তি নেই। চিদম্বরম বলেছেন, উত্তরপ্রদেশের ভোটের সঙ্গেও এই ঘটনার সম্পর্ক স্থাপন করার ভিত্তি নেই, কারণ কেন্দ্রীয় সরকার একটাই কাজ করেছে, সেটি হল 3টি রাজ্যকে গোয়েন্দা বার্তা প্রদান করা। সেই বার্তায় এটাই বলা হয়েছে যে রুশদির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হতে পারে, তাই সবরকম নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। আজ স্বরাষ্ট্রমন্ত্রকের মাসিক রিপোর্ট প্রকাশ করে চিদম্বরম আরও একটি বিতর্কেও রাশ টানার চেষ্টা করেছেন। সেটি হল মুম্বাইয়ের বিস্ফোরণে মহারাষ্ট্র পুলিশের ভুল করে ভুল লোককে গ্রেপ্তার করা। কারণ কেন্দ্রীয় গোয়েন্দা পুলিশ এর পরেই দাবি করেছিল যে ওই ব্যক্তি আদতে পুলিশ ও গোয়েন্দাদের ইনফরমার। আজ অবশ্য চিদম্বরম স্বীকার করেছেন যে এই ধরনের ঘটনা কাম্য নয়। তিনি বলেছেন, আমি খুশি হতাম যদি দিল্লি ও মুম্বই পুলিশের মধ্যে আরও বেশি সমন্বয় দেখা যেত। আজ চিদম্বরম বাংলাদেশের সীমান্তে বিএসএফের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও মুখ খোলেন। তিনি বলেন, এটা কখনো বরদাস্ত করা হবে না। আমরা ইতিমধ্যেই তদন্ত করাচ্ছি। বাংলাদেশে গিয়ে আমরা এই সীমান্তে গুলি চালনা নিয়ে একাধিকবার আলোচনা করেছি। এদিকে নকশালদের বিরুদ্ধে তাদের ক্যাডারদের নির্বীর্যকরণের যে নতুন অভিযোগ উঠেছে তা নিয়েও আজ মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত ছত্তিশগড়ে ধরা পড়া একাধিক মাওবাদী ক্যাডার জানিয়েছে যে গ্রাম থেকে উপজাতি যুবকদের দলে নিয়ে এসে মাওবাদীরা অন্ধ্রপ্রদেশের কয়েকটি এলাকায় নিয়ে গিয়ে নির্বীর্যকরণ অপারেশন করিয়ে দেয়। এর কারণ হিসাবে বলা হয়েছে যাতে এই যুবকরা স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে থাকতে পারে, সেই পথ রুদ্ধ করে দেওয়া হয়। তিনি বলেছেন, এরকম অমানবিক কাজ মাওবাদীরা করেই থাকে। এই অভিযোগ নতুন নয়। এটা অনেকবারই প্রমাণিত যে মাওবাদীরা মানবাধিকার গ্রাহ্যই করে না। 101-12 নিউজ স্টপ Rishti from entering India. Dara 251-12 news natives in bed with religious extremists. Rushdie 5 দিন ধরে জয়পুর সাহিত্য উৎসব সহ রুশদি কাণ্ড সমাপ্ত। মৌলবাদী হুমকির কাছে নতি স্বীকার করে কেন্দ্রের নির্দেশে রাজস্থান সরকার গুজব রটালো মুম্বই থেকে অন্ধকার জগতের লোক রুশদিকে হত্যা করতে জয়পুর রওনা হয়েছে। মুম্বই পুলিশ বলল, আমাদের কাছে এরকম কোন খবর ছিল না এবং আমরা রাজস্থান পুলিশকে কিছুই জানাইনি। সরকারের নীরবতায় রুশদির ডি ও কনফারেন্সও বাতিল হল। 3 সপ্তাহ পরে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, রুশদি যে কোন দিন ভারতে আসতে পারেন। কেউ বাধা দেবে না, বাধা দেও নাই। মিথ্যাচার তবু সহ্য করা যায়, কিন্তু নির্লজ্জ ভণ্ডামি এবং মৌলবাদের কাছে কাপুরুষোচিত আত্মসমর্পণ অসহ্য। অন্য চোখে আইন ঠেকাতে আইন সভা ভাঙ্গা অপরাধ নয়। শিবাজি গুপ্ত সারা বিশ্বে নিন্দিত ও ঘৃণিত ইসলামী বর্বরতাকে ভারতে স্থায়ী ও নিরাপদ আশ্রয় দানের জন্যই তৈরি হয়েছে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল 2011। এই বিল পাস হলে মুসলিম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি কথা বলা বা লেখা যাবে না। মুসলমান সন্ত্রাসবাদীদের নাম উল্লেখ করা যাবে না। তাদের কুকীর্তির সমালোচনা করা যাবে না। হিন্দুদের জীবনে নেমে আসবে মোগের মুলুক, সারা দেশ হবে মুসলমান ও খ্রিস্টান হারমাদ, জল্লাদ, বোমবেটে, পাইরেট ও তালিবানদের নির্ভয় চারণভূমি, আর হিন্দুদের বৌদ্ধভূমি। এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাথরিটি সংবিধান বহির্ভূত ক্ষমতা কেন্দ্র কথাটি গত শতাব্দীর 70-80 দশকে অর্থাৎ ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে শাসন ব্যবস্থার উপর্তস্য কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধীর অবৈধ হস্তক্ষেপ ও হম্বিতম্বিকে লক্ষ্য করে প্রায়ই উচ্চারিত হত বিরোধীদের মুখে।
তারই নতুন সংস্করণ বলা যায় কংগ্রেস মাতা সোনিয়া গান্ধীর নেতৃত্বে গড়া ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিল কে। এটি যেভাবে গঠিত হয়েছে এবং যে কার্যক্রম প্রকাশিত হয়েছে সে প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানকে নিঃসন্দেহে ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিল বা জাতীয় শয়তানি চক্র বলা যায়। এটির কোনো সাংবিধানিক বৈধতা নেই, কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করার ও সরকার পরিচালনায় অবৈধ হস্তক্ষেপের ১৬ আনা ব্যবস্থা করা হয়েছে। প্রকৃতপক্ষে কেন্দ্রে একটা সমান্তরাল শাসনকেন্দ্র সৃষ্টি করে সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী হতে না পারা ক্ষোভ ও বেদনাকে প্রশমিত করতেই এই অসাংবিধানিক শক্তি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তাই একে জাতীয় উপদেষ্টা পরিষদ না বলে জাতীয় উপদংশ পরিষদ বলাই সঙ্গত। কারণ নোংরা রোগের ঘায়ের মতোই এটিকে ভারতবাসীর ঘাড়ে চাপানো হয়েছে। ১৯০৫ সাল থেকে নানাভাবে বাংলার মাটিকে যোগবিয়োগ গুণভাগ করে হিন্দুদের মেরুদণ্ড ভাঙার কাজে লিপ্ত হয়েছিলেন লর্ড কার্জন। তার অভিলষিত স্যালভ ফ্যাক্ট কে আনস্যালভ করেছিল বাঙালি হিন্দুরা। মাত্র ৬ বছরের মধ্যে ব্রিটিশ সিংহের দর্পচূর্ণ হল। ১৯১১ সালে ভাঙ্গা বাংলাকে জোড়া দিতে বাধ্য হল। কিন্তু জাতসাপ মাজা ভাঙলেও ছোবল দিতে ছাড়ে না। বাংলার মাটি জোড়া দিতে বাধ্য হলেও ব্রিটিশ আমলাতন্ত্র মানুষ ভাগ করে পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল হিন্দু মুসলমানের পৃথক নির্বাচন ও আসন সংরক্ষণের সূচনা করে। কাগজপত্রের বিভাজন রক্তের অক্ষরের বিভাজনে পর্যবসিত হল ১৯৪৭ সালে। বাংলা ও পাঞ্জাবকে বলি দিয়ে লব্ধ স্বাধীনতার পূর্ণ সুযোগ নিয়ে মাটি ভাগ ও মানুষ ভাগের ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ডিভাইড রো নীতিকে চিরতরে কবর দেবার সুবর্ণ সুযোগ এসেছিল কংগ্রেস নেতাদের হাতে। কিন্তু ডিভাইড রো নীতি তাদের ক্ষমতার দোরগোড়ায় পৌঁছিয়ে দিয়েছিল। ব্রিটিশ সরকার এই নীতি অনুসরণ না করলে তাদের হাতে দেশ শাসনের ক্ষমতা কোনো মতেই আসত না। সেই কৃতজ্ঞতা বোধেই ব্রিটিশের বিদায়লগ্নে এরোড্রামে কংগ্রেস নেতারা হাপুস নয়নে কেঁদেছিল এবং ডিভাইড রো নীতিকেই সরকারি নীতিরূপে আঁকড়ে ধরেছিল। আজ ১০০ বছর পরের ১৯১১ সালের মানুষ ভাগের নীতি পূর্ণোদ্যমে ও পরিবর্ধিত আকারে প্রচলন করতে চলেছে কংগ্রেস সরকার। মুসলমান ও খ্রিস্টান সমাজকে সংঘবদ্ধ রেখে হিন্দু সমাজকে খণ্ডবিখণ্ড করার নীতি গ্রহণ করেছে শাসন ক্ষমতা হাতে পেয়েই। জাতের ভিত্তিতে হিন্দুদের বর্ণ হিন্দু ও তফসিলি হিন্দুতে ভাগ করার ব্রিটিশ নীতি তো বহাল রাখলি, তদুপরি বর্ণহিন্দুদের মধ্য থেকে ওবিসি নামে নতুন এক শ্রেণী বের করে হিন্দু সমাজকে ৩ ভাগ করা হল। তাতেও শান্তি নেই। ওবিসি বা পিছড়ে বর্গকেও অতি পিছড়ে বর্গ নামে ভাগ করে দুর্বল হিন্দু সমাজকে আরও দুর্বল করে মুসলমান ও খ্রিস্টানদের সহজ শিকারে পরিণত করা হয়েছে। যারা জাতের নামে বজ্জাতি বলে চেঁচায়, জাত ব্যবস্থার উচ্ছেদের গলা ফাটায়, মনুপ্রবর্তিত ৪ জাত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ব্যবস্থাকে শাপশাপান্ত করে সেই ৪ জাতকে ৪০০ জাতে বিভক্ত করে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। যারা জাত ব্যবস্থার পূর্ণ সুযোগ নিয়ে শিক্ষা ও শাসন ক্ষেত্রে ডুডু ও তামাকু খাচ্ছে তারাই জাত ব্যবস্থার নিন্দায় পঞ্চমুখ। অথচ শিক্ষার প্রসারে ও আর্থিক উন্নয়নে সকলের সমানাধিকারের ব্যবস্থা থাকলে সমাজ সাম্য দ্রুততর হত, সমাজ সংবদ্ধতা দৃঢ়তর হত, জাত ভাড়িয়ে জীবনযাপনের হীনমন্যতা দূর হত। কিন্তু জাত নিয়ে রাজনীতি করার সুযোগ থাকত না। তাই জাতপাত নিপাত যাক, জাত ব্যবস্থা দীর্ঘজীবী হোক। ধর্মের ভিত্তিতে দেশ যখন মেনেই নেওয়া হল এবং মুসলমানদের জন্য পাকিস্তান সৃষ্টি হল, তখন হিন্দুদের জন্য নির্দিষ্ট অংশকে হিন্দুস্থান নাম দিতে আপত্তি কী ছিল? নীতি আদর্শ প্রতিশ্রুতি ভঙ্গ করে সাম্প্রদায়িক মুসলিম লীগের কাছে যখন নতি স্বীকার করাই হল, তখন হিন্দুস্থানে হিন্দুর অগ্রাধিকার ঘোষণা করা এবং মেজরিটি মিনরিটি ইত্যাদি জুয়াচুরির আশ্রয় না নিয়ে পরিষ্কার হিন্দু মুসলমানকে যে যার পরিচয় দেবার সাংবিধানিক অধিকার দেওয়া হল না কেন? মৌলানা আবুল কালাম আজাদ নামক যে জাতীয়তাবাদী তরমুজ ভারতে থেকে গেল, তার মন রক্ষার্থেই ভারতে থেকে যাওয়া মুসলমানদের রক্ষণাবেক্ষণ, দাড়ি টুপি রেখে মসজিদ মাদ্রাসাসহ সংরক্ষণের গ্যারান্টি দিয়ে দিনে ৫ ওয়াক্ত আল্লাহর নামে চিল্লিয়ে কান ঝালাপালা করার অধিকার দেওয়া হল। আর হিন্দুদের হিন্দু নামে পরিচয় দেবার অধিকারও দেওয়া হল না।
হিন্দুদের পরিচয় হল কখনো জেনারেল, কখনো মেজরিটি, কখনো বা নন মুসলিম হিসাবে, কিন্তু কখনোই হিন্দু বলে নয়। ইংরেজরা শয়তানি করেই হোক কিংবা কোরআন হাদিসের নির্দেশ মেনেই হোক, হিন্দু আর মুসলমান যে দুটি পৃথক জাতি তা ক্ষমতা হস্তান্তরকালেই লিখিতভাবে বলে দিয়েছে। তা না হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা পাকিস্তানে যাবার কথা বলতো না। কিন্তু জল ঘুলিয়ে খাবার জাত হিন্দু কংগ্রেসীরা ভারতীয় সংবিধান থেকে হিন্দু শব্দটি বাদ দেবে কেন? কারণ যে পরিবারে মুসলমান রক্ত খ্রিস্টান রক্তের সংমিশ্রণ ঘটেছে, সে দূষিত রক্ত থেকে উৎপন্ন পুরুষ বা মেয়েরা কখনোই হিন্দু নামোচ্চারণ করে তাদের রক্ত শোধন করবে না। সুতরাং সে মানসিকতা থেকেই 2 কোটি অহিন্দুদের হাতে 100 কোটি হিন্দুর উপর নজরদারি, খবরদারি ও জারিজুরি করার অধিকার দান মানছে ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিল এর চেয়ারপারসন সোনিয়া গান্ধীর এই অপচেষ্টা। শকুনির কুপরামর্শে কুরুবংশ ধ্বংস হয়েছিল, আর ইটালি থেকে উড়ে এই মহিলা শকুনি হিন্দু বংশ ধ্বংস করার কাজে মেতেছে। মুসলমানদের ঢাল করে খ্রিস্টান রাজত্ব কায়েম করার অশুভ খেলা শুরু করেছে। সারা বিশ্বে নিন্দিত ও ঘৃণিত ইসলামী বর্বরতাকে ভারতে স্থায়ী ও নিরাপদ আশ্রয় দানের জন্যই তৈরি হয়েছে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল 2011। এই বিল পাস হলে মুসলিম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি কথা বলা বা লেখা যাবে না। মুসলমান সন্ত্রাসবাদীদের নামোল্লেখ করা যাবে না। তাদের কুকীর্তির সমালোচনা করা যাবে না। হিন্দুদের জীবনে নেমে আসবে মোগের মুলুক। সারা দেশ হবে মুসলমান ও খ্রিস্টান হারমাদ, জল্লাদ, বোমবেটে, পাইরেট ও তালিবানদের নির্ভয় চারণভূমি, আর হিন্দুদের বৌদ্ধভূমি। সেই সঙ্গে ভারতমাতাকে খণ্ড খণ্ড করে মুসলমান ও খ্রিস্টান দেশদ্রোহীদের মধ্যে বিলিবণ্টনের ব্যবস্থা। আহমেদ প্যাটেল আবার সোনিয়া গান্ধীর পরামর্শদাতা। তারা এর চেয়ে ভালো পরামর্শ কি সোনিয়া গান্ধীকে দিতে পারে? সুতরাং বাস্তব পরিস্থিতির সম্মুখীন না হয়ে হিন্দু সমাজ ক্রিকেট খেলা ও সিরিয়ালে মজে থাকলে তাদের অবলুপ্তি ভগবানের বাবাও ঠেকাতে পারবে না। এই আইনকে ঠেকাতে যদি আইনসভাকে ধ্বংস করতে হয় সে ভি আচ্ছা। শ্রী শিবাজী গুপ্ত মহাশয়ের আইন ঠেকাতে আইনসভা ভাঙ্গা অপরাধ নয় লেখাটি 2 মাঘ 1418 স্বস্তিকায় প্রকাশিত হয়। সোনিয়া গান্ধীর অপচেষ্টা, এই জঘন্য বিলটি পাস হলে ভারতবর্ষে হিন্দু জাতির অস্তিত্ব বিপন্ন হবে। লেখাটির ব্যাপক প্রচার প্রয়োজন। সেজন্য লেখাটি হুবহু তুলে দিলাম। স্বস্তিকা সম্পাদক এবং লেখকের অনুমতি ছাড়া লেখাটি প্রকাশ করার জন্য মার্জনা প্রার্থী। 27/5/2011 আনন্দ বাজার পত্রিকায় 4 পৃষ্ঠায় সংবাদটি প্রকাশিত হয়। বিজাতীয় উপদংশ পরিষদ বিলের খসড়া চূড়ান্ত করে। এই বিলে ধরে নেওয়া হয়েছে হিন্দুরাই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করে আক্রান্ত হয় মুসলমানরা, তাই হিন্দুদের শাস্তি দিতে হবে। হিন্দুরা আক্রান্ত হলেও মুসলমানেরা শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে না। হিংসা ছড়ালেও মুসলমানেরা ছাড় পাবে, এমনকি মুসলিম জঙ্গি সংগঠনগুলি ছাড় পাবে। এ আইন বলবৎ করতে 7 সদস্যের কমিটি গড়া হবে। কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 4 জন সদস্যই মুসলিম হবে। এই কমিটি দাঙ্গা হলে তদন্ত করবে, অভিযান চালাবে, সশস্ত্র বাহিনী মোতায়েন করবে, সরকারকে নির্দেশ দেবে এবং দাঙ্গা উপদ্রুত রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করবে। অর্থাৎ প্রতিটি নির্বাচিত রাজ্য সরকারকে বাতিল করার ক্ষমতা কমিটির থাকবে। লক্ষ কোটি হিন্দু গর্জে উঠুক। হিন্দু জাতিকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়ার জন্য সোনিয়া গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সর্বনাশা মুসলিম তোষণ বিল বাতিল করছিলে ফেল। আগুন নিয়ে খেলা। বর্তমান 1-2-2-2012 সম্পাদকীয় জাতপাত সাম্প্রদায়িক ভাবাবেগে সুরসুরি দেওয়ার রাজনীতি থেকে যে শতবর্ষের প্রাচীন কংগ্রেস দলটি মোটেই মুক্ত নয় তা প্রমাণ করে দিলেন সলমন খুরশিদ। সলমন খুরশিদ কোনো হেলাফেলার ব্যক্তি নন। তিনি বিশিষ্ট সর্বভারতীয় কংগ্রেস নেতা, তদুপরি কেন্দ্রীয় আইন মন্ত্রী। উত্তরপ্রদেশে ভোট প্রচারে গিয়ে খুরশিদ মুসলমান সম্প্রদায়কে 9% সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেজন্য অবশ্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার দায়েও পড়েছেন তিনি। নির্বাচন কমিশন তাঁকে ভর্ৎসনা করেছে, কিন্তু এতে কেন্দ্রীয় আইন মন্ত্রীর কোনোরকম সম্বিত ফেরেনি।
উত্তরপ্রদেশে মুসলিম রাজনীতির প্রাণকেন্দ্র বলে পরিচিত আজমগড় জেলায় অন্তিমলগ্নের ভোট প্রচারে গিয়ে খুরশিদ বলেছেন, 2008 সালে দিল্লির ওখলা এলাকায় বাটলা হাউসে দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গিদের ছবি দেখে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কেঁদে ফেলেছিলেন। আজমগড়ের মুসলিম যুবকদের ওই পরিণতি দেখে সোনিয়া নাকি চোখের জল চেপে রাখতে পারেননি। খুরশিদের এহেন মন্তব্যের পর উত্তরপ্রদেশে দ্বিতীয় দফা ভোট গ্রহণের প্রাক্কালে কংগ্রেসকে যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয়েছে। ফলে ড্যামেজ কন্ট্রোল করতে নেহরু গান্ধী পরিবারের অতি ঘনিষ্ঠ দিগ্বিজয় সিংকে আশ্রয়ে নামতে হয়েছে। দিগ্বিজয় কেন্দ্রীয় আইন মন্ত্রীর বক্তব্য খণ্ডন করে জানিয়েছেন, এই কথা ঠিক নয়। সোনিয়া গান্ধী মোটেও কাঁদেননি। অন্যদিকে প্যাঁচে পড়ে খুরশিদ এখন বলছেন, সংবাদ মাধ্যম তাঁর কথা বিকৃত করছে। খুরশিদ বা দিগ্বিজয় সিংরা যাই বলুন না কেন, কংগ্রেস কিন্তু ভোটের স্বার্থে ঠিক এই রাজনীতিই করে থাকে। উত্তরপ্রদেশে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন এসব কথা বলে প্যাঁচে পড়ে গিয়ে খুরশিদ এখন ভিন্ন সুরে গাইছেন। কিন্তু পর্দার আড়ালে কংগ্রেস যে সাম্প্রদায়িক তোষণের রাজনীতি করে তাও ফাঁস হয়ে গিয়েছে সম্প্রতি জয়পুর সাহিত্য উৎসবে বিশিষ্ট সাহিত্যিক সলমন রুশদির অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করায়। জয়পুর সাহিত্য উৎসবে সলমন রুশদিকে হাজির করা যাবে না, এই মর্মে একটি মৌলবাদী সংগঠন হুমকি দিয়েছিল। তাদের সেই হুমকির কাছে মাথা নুইয়ে প্রশাসন রুশদির সাহিত্য উৎসবে অংশগ্রহণ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পিছনেও কংগ্রেসের তোষণের রাজনীতি ছিল বলেই এখন জানা যাচ্ছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু মৌলবাদী গোষ্ঠীগুলির কাছে অপ্রিয় হতে চায়নি কংগ্রেস। উত্তরপ্রদেশের সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে কংগ্রেসই নিষেধাজ্ঞা জারি করতে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিল। কংগ্রেস এবং সলমন খুরশিদের এই রাজনীতির পরিণতিটি কিন্তু ভয়াবহ। আজমগড়ে খুরশিদ যে কথা বলেছেন বা যেভাবে সলমন রুশদির জয়পুরে আসার উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে, তাতে মৌলবাদী গোষ্ঠীগুলি উৎসাহ পাবে। মৌলবাদী গোষ্ঠীগুলি উৎসাহ পেলে দেশে গণতান্ত্রিক কাঠামোটি বিপন্ন হবে। আজমগড়ে সলমন খুরশিদের ওই কথা বলার সময় মনে রাখা উচিত ছিল, তিনি আসলে মৌলবাদীদেরই মহিমান্বিত করছেন। কোনো গুরুত্বপূর্ণ নেতা বা দায়িত্বশীল কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এ কথা শোভা পায় না। আসলে ভোটের দায়ে জাতপাত ধর্ম সম্প্রদায় নিয়ে রাজনীতি করতে গিয়ে সলমন খুরশিদের মতো নেতারা কাণ্ডজ্ঞান রহিত হচ্ছেন। কি করছেন, কি বা বলছেন, তার পরিণতি বা কি হতে পারে, এসব চিন্তা তাঁদের মাথায় থাকছে না। স্বাধীনতার পর থেকেই জাতপাত এবং ধর্মের রাজনীতি এদেশে একটি অসুখ। দুঃখের এই যে দেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান মঞ্চ ভারতের জাতীয় কংগ্রেসও এই অসুখ থেকে মুক্ত নয়। বিজেপি যেমন উগ্র হিন্দুত্বের জিগির তুলে রাজনীতি করেছে, তেমনি কংগ্রেস নিজের সুবিধামতো আড়ালে সাম্প্রদায়িকতার কার্ড নিয়ে খেলা করেছে। নিজের প্রয়োজনমতো কখনো সে সংখ্যালঘু সম্প্রদায়ের আবেগে সুরসুরি দিয়েছে, কখনো নরম হিন্দুত্বের রাজনীতি করেছে। কংগ্রেসের এই সুবিধাবাদের রাজনীতিটাই মারাত্মক। এতে শেষ পর্যন্ত সমস্ত রকম সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের নানা প্রান্তে মাথা চাড়া দিয়ে ওঠার সুবিধাটুকু পেয়ে যায়। জাতপাত ধর্মের রাজনীতির এই অভিশাপ থেকে এই দেশের মুক্তি কবে, তা বোধকরি কারও জানা নেই। সে মুক্তি তখনই সম্ভব যদি প্রধান রাজনৈতিক শক্তিগুলি জাতপাত এবং ধর্মের রাজনীতি থেকে নিজেদের বিযুক্ত করে। কিন্তু সে সদিচ্ছা তাদের আদৌ আছে কি? উত্তরপ্রদেশে মুসলিম রাজনীতির প্রাণকেন্দ্র তথা মুসলিম সন্ত্রাসবাদীদের ঘাঁটি আজমগড়। 2008 সালে দিল্লির ওখলা এলাকায় বাটলা হাউসে সন্ত্রাসবাদী হানায় জঙ্গিদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষ কয়েকজন জঙ্গি মারা যায়। পরে আজমগড় থেকে পুলিশ কয়েকজনকে আটক করে। আটক ব্যক্তিদের পরিবারদের সহানুভূতি জানাতে যুবরাজ রাহুলের আজমগড় সফরের খবর সংবাদপত্রে পড়েছিলাম। কিন্তু সলমন খুরশিদ যা বললেন তা যেমন তুলনাহীন, তেমনি তুলনাহীনা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ বললেন, বাটলা হাউসের সংঘর্ষে নিহত জঙ্গিদের ছবি দেখে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কেঁদে ফেলেছিলেন। আজমগড়ের মুসলিম যুবকদের ওই পরিণতি দেখে সোনিয়া নাকি চোখের জল চেপে রাখতে পারেননি। এর থেকে মারাত্মক কথা আর কি হতে পারে?
এ তো মুসলিম তোষণ নয়, এ তো সন্ত্রাসবাদী মুসলিম মৌলবাদী তোষণ। এর আগেও তিনি বলেছিলেন, আমি 1-2-5 বছরের প্রতিষ্ঠান কংগ্রেসকে মুসলিমদের একমাত্র রক্ষাকর্তা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। সেজন্যই বোধহয় আফজল গুরু আজমল কাশবরা সর্বোচ্চ আদালতে দণ্ডিত হয়েও শাস্তি পায় না। বিমাতা কৈকেয়ীর চক্রান্তে ভগবান শ্রীরামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল। ভারতে হিন্দুদের কি এবার সেই অবস্থা হবে? সোনিয়া গান্ধী সন্ত্রাসবাদী মুসলিমদের মা হতে পারেন, কিন্তু তিনি ভারতের হিন্দুদের বিমাতা ছাড়া কেউ নন। এ রাজ্যে জোট বাঁধছে ইসলামী জঙ্গিরা। জগন্নাথ চট্টোপাধ্যায়, কলকাতা। 1-3-2-1-2 বর্তমান একমপা দক্ষিণ ভারতের একটি সংগঠনের অধীনে নতুন করে রাজ্যে ইসলামিক মৌলবাদী সংগঠনগুলি এক ছাতার তলায় আসছে। শুধু ছাতার তলায় আসাই নয়, বাংলাদেশ সীমান্ত ঘেঁষাচ জেলাতে তলে তলে তারা যথেষ্ট শক্তিশালী সংগঠন গড়ে তুলেছে। নতুন রাজনৈতিক আবহাওয়ায় ইসলামিক মৌলবাদী সংগঠনগুলির বাড়বাড়ন্ত নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চেয়ে পাঠানো রিপোর্টের ভিত্তিতে এমনই তথ্য পেশ করেছে রাজ্য গোয়েন্দা বিভাগ। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জেলাগুলিকে সতর্ক করে ওই দক্ষিণী সংগঠন ও তার সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন ইসলামিক সংগঠনগুলির উপর নজরদারি চালাতে বলা হয়েছে। স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমিকে নিষিদ্ধ ঘোষণা করার পর দক্ষিণ ভারতের এই সংগঠনটি দেশের নিরাপত্তা এজেন্সিগুলির কাছে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। কেরলে সংগঠনটির ভিত্তিভূমি বলে তার পরিচালনায় আরব দেশের পেট্রোলারের অভাব নেই। রয়েছে প্রযুক্তিগতভাবে দক্ষ বহু সদস্য। রাজ্য গোয়েন্দা বিভাগ এ রাজ্যে সংগঠনটির কার্যকলাপ খোঁজ নিতে গিয়ে কিছুটা স্তম্ভিতই হয়েছে, কারণ তলে তলে বেশ কয়েকটি ইসলামিক মৌলবাদী সংগঠনের নেটওয়ার্ক গড়ে ফেলেছে দক্ষিণ ভারতের ওই সংগঠন। রাজ্য গোয়েন্দা বিভাগের দিল্লিতে পাঠানো রিপোর্টে বলা হয়েছে, কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুর 3টি সংস্থা একত্রিত হয়ে নতুন রাজনৈতিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রকাশ্যে তাদের এজেন্ডা হল সামাজিক ন্যায়ের দাবি তোলা, কিন্তু গোপনে তারা প্রশিক্ষণ শিবির চালানো থেকে শুরু করে সিমি নেতাদের জেল থেকে ছাড়াতে নানা কাজ করছে। গত বছর থেকে 2-3 জুন কেরলে মালাপ্পুরম জেলার মঞ্জেরিতে গ্রিন ভ্যালি ফাউন্ডেশনে একটি প্রশিক্ষণ শিবির চালায়। সেখানে পশ্চিমবঙ্গ থেকে 1-4 জন অংশ নিয়েছিলেন। এরা রাজ্যের বিভিন্ন ইসলামিক মৌলবাদী সংগঠনের নেতাকর্মী। কালিকটে ওই দক্ষিণী সংস্থার জাতীয় সম্মেলনে অংশ নিতে যাওয়ার প্রস্তুতি হিসাবে মুর্শিদাবাদের কালেক্টরেট মোড়ে 2009 সালের 1 জানুয়ারি একটি সমাবেশও হয়েছিল। তাতে প্রায় 5,500 সমর্থক উপস্থিত ছিল। যদিও সরাসরি সংগঠনের নামে ওই সমাবেশের ডাক দেওয়া হয়নি। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, দক্ষিণী ওই সংগঠনটির মদতে ইসলামিক সংগঠনগুলি মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া এবং দক্ষিণ 2-4 পরগনার ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ঘোষণার পর সিমির যে সব সদস্য বেপাত্তা হয়ে গিয়েছিল, তারা আবার নতুন করে সক্রিয় হচ্ছে। 2011 সালের 2 আগস্ট পার্ক সার্কাসের হুমায়ুন কবির ইনস্টিটিউটে একটি ইফতার পার্টিও আয়োজন করেছিল। তাতে সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ঢালাও অর্থের যোগান থাকায় রাজ্যের ইসলামিক সংগঠনগুলিও দক্ষিণ ভারতের সংস্থাটির অধীনে নাম লেখাচ্ছে। তাদের লক্ষ্য রাজ্যের সমস্ত ইসলামিক সংগঠনগুলির একটি ফেডারেশন তৈরি করা। এই সংগঠনটির গোপন এজেন্ডা রাজ্য গোয়েন্দা দপ্তরকে যথেষ্ট উদ্বেগে রেখেছে। সেই কারণে তারা জেলা পুলিশকে তৎপর হতে নির্দেশও দিয়েছে। জানা যাচ্ছে, দক্ষিণ ভারতীয় সংস্থার অধীনে যে স্থানীয় সংস্থা নাম লিখিয়েছে, সেগুলি নতুন সরকারের তীব্র সমালোচনা শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা আচরণের বিরুদ্ধেও গ্রামে গ্রামে প্রচার চলছে। গোয়েন্দারা এই বিষয়টি নিয়েও উদ্বিগ্ন। স্বরাষ্ট্র দপ্তরের এক কর্তার কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন। সম্প্রতি যে কয়েকটি গোলমালের খবর এসেছে, তার পিছনে এই দক্ষিণী সংগঠনের যোগসূত্র পেয়েছে পুলিশ। এরাজ্যে তারা প্রসারিত হতে থাকায় বেশ চিন্তায় প্রশাসন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী অঞ্চলে গজিয়ে ওঠা 1,000 আইনি মাদ্রাসা ও মসজিদের উপর কঠোর নজরদারির কথা বলে আসছে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেই ওই বেআইনি মাদ্রাসাগুলিকে সরকারি অনুমোদন দিয়ে দিলেন। সরকার মাল্লাপুরমকে মুসলিম জেলা ঘোষণা করেছেন, সেখানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নামক সন্ত্রাসবাদী আখড়া খোলার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় মাদ্রাসা এবং কলকাতায় আলিয়া আর মুর্শিদাবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সেখানে মৌলবাদী ইসলামিক সংগঠনগুলির বাড়বাড়ন্ত তথা জঙ্গি কার্যকলাপ হবে না তো কি, গীতাপাঠ হবে। মুসলিম ভোট ভিখারি নেতারা মিথ্যাচারী, ভণ্ড, সাময়িক ক্ষমতার মধু চাটতে এরা দেশের সর্বনাশ সাধন করবে। উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতির দাবি। নিউজ বাংলা 15/2/2012। নিজস্ব প্রতিনিধি, সোমবার কলকাতা প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গে উর্দু ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা সংঘ একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংঘের পক্ষ থেকে ভারতের দায়িত্বপ্রাপ্ত ও আন্তর্জাতিক আহ্বায়ক শামীম আহমেদ। তিনি জানান, গত 5 বছর ধরে তাঁরা উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য লড়াই করছেন। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে 100% উর্দু ভাষাভাষী মানুষ বসবাস করেন। বিগত বামফ্রন্ট সরকারের কাছে উর্দু ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার আর্জি বহুবার জানালেও তাতে কর্ণপাত করেনি তারা। 2011 সালে সরকার পরিবর্তনের সময় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উর্দু ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সরকার পরিবর্তনের 9 মাস কেটে যাওয়ার পরও বিষয়টি নিয়ে কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। চলতি বছরের 3 ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে শুধু 3টি পুরসভা এলাকা ও 3টি ব্লকে সরকারিভাবে উর্দু ভাষাকে দ্বিতীয় ভাষারূপে স্বীকৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু অন্ধ্রপ্রদেশের 3টি জেলায় উর্দু ভাষাভাষী মানুষ বসবাস করেন বলে ওই রাজ্যে উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে ওই রাজ্যের সরকার। এছাড়া ঝাড়খণ্ড ও বিহারে বাংলা ভাষাভাষী মানুষ থাকেন বলে সেখানে বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সুতরাং এই রাজ্যগুলিকে মডেল হিসাবে নেওয়া হয়, তাহলে কেন পশ্চিমবঙ্গে উর্দু দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পাবে না, তা নিয়ে তিনি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। এজন্য আগামী 9 ফেব্রুয়ারি কলকাতার মেট্রো চ্যানেলে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। বর্তমান 15/2/12। আদালত সংবাদদাতা, কলকাতা বাংলাদেশিদের মিথ্যা নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের উত্তর বনগাঁ কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। পুলিশ ওই সার্টিফিকেটগুলি জাল বলে জানালেও বিচারপতি অসীম কুমার রায় ও বিচারপতি তরুণ গুপ্তের ডিভিশন বেঞ্চ সেই সব সার্টিফিকেট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে ওই বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে আদালতে রিপোর্ট পেশ করার জন্য বেঞ্চ পুলিশকে নির্দেশ দিয়েছে। মোহাম্মদ সালাউদ্দিন সহ একজনকে অনুপ্রবেশের দায়ে আটক করেছিল পুলিশ। তারা নিজেদের ভারতীয় বলে দাবি করলেও নিম্ন আদালতে তাদের আবেদন গৃহীত হয়নি। সেই সূত্রে অভিযুক্তরা হাইকোর্টে আবেদন করে। আবেদনের সঙ্গে তারা ওই বিধায়কের প্যাডে দেওয়া সার্টিফিকেট পেশ করে নিজেদের ভারতীয় বলে দাবি করে। কিন্তু বেঞ্চের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে পুলিশ জানায়, সার্টিফিকেটগুলি জাল। আর 6 দিন পর 2 ফেব্রুয়ারি বাংলা ভাষা শহীদ দিবস। তার প্রাক্কালে খণ্ডিত বাংলার বাঙালি তথা কাঙালিদের কাছে এর থেকে আর কি সুখবর হতে পারে? কাঙালিদের নরম মাটিতে আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা সংঘ নামে আরও একটি মৌলবাদী সংগঠনের চারা গাছ গজিয়ে উঠল। দেশভাগের পর খণ্ডিত পশ্চিমবঙ্গে মাত্র 3.8 লক্ষ মুসলিম জনসংখ্যা ছিল। উর্দুভাষী মুসলিম ছিল মাত্র কয়েক হাজার। এর মধ্যে জনসংখ্যার 10% অর্থাৎ প্রায় 1 কোটি উর্দুভাষী মুসলমান এলো কোথা থেকে? 1971 সালের যুদ্ধে 9,000 পাক যুদ্ধবন্দীকে ইন্দিরা গান্ধী মুক্তি দিলেন।
তাদের সঙ্গে বাংলাদেশের রাজাকার আলবদর মিলে লক্ষাধিক অবাঙালি মুসলিমকে কলিমুদ্দিন শামস কলকাতায় আশ্রয় দিয়েছিল। সেই 1 লক্ষই বা 1 কোটি কি করে হয়? এদিকে সিদ্দিকুল্লাহ বলছে পশ্চিমবঙ্গে 3 কোটি মুসলমান। যে হারে মুসলিম জনসংখ্যা বাড়ছে, কয়েক বছরের মধ্যে হিন্দুরাই এখানে সংখ্যালঘু হয়ে পড়বে। তখন পশ্চিমবঙ্গ হবে দ্বিতীয় কাশ্মীর। কাশ্মীরে হিন্দুরা নিশ্চিহ্ন। হিন্দুরা একটু ভাবুন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের যতরকম অন্যায় দাবিও বাড়ছে। শিক্ষায় সকলের সমান অধিকার, মুসলমানদের জন্য আলাদা মাদ্রাসা, মুসলিম বিশ্ববিদ্যালয় হবে কেন? হিন্দু মুসলমান নির্বিশেষে সব ছাত্রছাত্রীরা একই বিশ্ববিদ্যালয়ে পড়বে না কেন? ভোট ভিখারি নেতাদের মুসলিম তোষণে মুসলিমরা যত উদ্ধত হচ্ছে, হিন্দুরা অসহায় বোধ করছে। গত 4 ফেব্রুয়ারি 2012 হিন্দু সংহতি নামে একটি সংগঠন তাদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে একটি সভার উদ্যোগ নিয়েছিল। তার জন্য নিয়ম মাফিক কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের অনুমতি নিয়েছিল। আগের দিন মঞ্চ তৈরির সময় মুসলমানরা এসে বাধা দেয়। কথা কাটাকাটিতে উত্তেজনার সৃষ্টি হলে ধর্মনিরপেক্ষ সরকারের পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য শুধুমাত্র কয়েকজন হিন্দু সমর্থককে আটক করে। পরদিন উদ্যোক্তরা কোর্টের আদেশে শেষ মুহূর্তে কোনোরকমে সভাটি শেষ করেন। সভার বক্তারা ঘটনার তীব্র নিন্দা করেন। এই সংবাদ কোনো মিডিয়া প্রচার করে নাই। কিছুদিন আগে কলকাতার পার্ক সার্কাসে মহাত্মা অশ্বিনীকুমার দত্ত এবং চারণ কবি মুকুন্দ দাসের 2টি মূর্তি পুরসভার অনুমতি নিয়ে প্রতিষ্ঠিত হয়। তারপর বর্তমান তৃণমূলী তৎকালীন কংগ্রেসি নেতা সুলতান আহমেদ মৌলবাদীদের নিয়ে আন্দোলন করে মূর্তি 2টি তুলে নিতে বাধ্য করে। এই খণ্ডিত বঙ্গেও হিন্দুরা মুসলিমদের কাছে সমান অসহায়। এর জন্য হিন্দুরাই দায়ী। মুসলিম মৌলবাদের বিরুদ্ধে অতীতেও তারা ঐক্যবদ্ধ হয় নাই, বর্তমানেও ঐক্যবদ্ধ নয়। ঐক্যবদ্ধ হতেই হবে। ভারতবর্ষে শহর থেকে গ্রাম সর্বত্র এখন দিনে 5 বার করে মাইকে আজান দেওয়া হয়। আজানে কোনো আধ্যাত্মিক তত্ত্ব কথা শোনানো হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর অর্থ হল আল্লাহ ব্যতীত উপাস্য নাই এবং মুহাম্মদ আল্লাহর রসূল। নামাজের শুরুতে সূরা ফাতিহা আবৃত্তি করে কোরআনের অন্তত 3টি আয়াত আবৃত্তি করতে হয়, যেগুলিতে অন্য ধর্মাবলম্বী অর্থাৎ কাফেরদের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়। ঈদের নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, হে আল্লাহ, ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মাবলম্বীদের চিরকাল জয়যুক্ত করুন এবং অবাধ্য কাফেরদের পরাস্ত ও পদানত করুন। হিন্দুরা সব ধর্মকে শ্রদ্ধা করে এবং ইষ্টদেবকে প্রণাম করে সকলের মঙ্গল কামনা করে। সেই হিন্দুরা কোরআনের পরধর্ম বিদ্বেষের কথা দিনে 5 বার শুনবে কেন? লক্ষ কোটি হিন্দু ঐক্যবদ্ধ হয়ে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীদের এবং উচ্চ ন্যায়ালয়ের কাছে প্রতিবাদ করুন, আমরা এই পরধর্ম বিদ্বেষের কথা দিনে 5 বার করে শুনব না। আজানে মাইক বন্ধ হোক, না হলে তীব্র আন্দোলন গড়ে তুলুন। 3য় পরিচ্ছেদ। এসো ভাগ করে খাই। সশস্ত্র এবং নিরস্ত্র দীর্ঘ আন্দোলনের ফলে ভারত স্বাধীন হল। স্বাধীনতার মূল্য হিসাবে ভারতকে 3 টুকরো করে 1 টুকরো ভারত হল, আর বাকি 2 টুকরো হল আলাদা মুসলিম রাষ্ট্র, মুসলমানদের দেশ। মজার ব্যাপার হল, খণ্ডিত 2টি মুসলমানের দেশের মুসলমানরা সেখানে থেকে সেখানকার অমুসলমানদের মেরে কেটে ধর্ষণ ও লুণ্ঠন করে তাড়িয়ে দিল। অথচ ভারত নামক দেশটির মুসলমানের আলাদা দেশ চেয়েও সেখানে না গিয়ে ভারতে থেকে গেল। দেশ ভাগের সময় ভারতের নেতাদের উদগ্র ক্ষমতালিপ্সা দেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেছিলেন, দ্য পাওয়ার উইল গো ইনটু দ্য হ্যান্ডস অফ রাস্কো, রোজেস অ্যান্ড ফ্রি বোর্ডার্স। কথাটা এখনও সমান প্রাসঙ্গিক। যখন খণ্ডিত অংশ 2টি অর্থাৎ নবগঠিত পাকিস্তান নামক রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ অমুসলমান অত্যাচারিত নিঃস্ব হয়ে ভারতে আসতে লাগল, তখন ভারতের কতিপয় দূরদৃষ্টিসম্পন্ন নেতা প্রস্তাব দিলেন, অধিবাসী বিনিময় করা হোক, অর্থাৎ সরকারি উদ্যোগে পাকিস্তান থেকে সেখানকার অমুসলমানদের ভারতে নিয়ে আসা হোক এবং ভারতে থেকে যাওয়া মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। বেশিরভাগ নেতা সেই প্রস্তাবটি সমর্থন তো করলই না, উল্টে যাঁরা এই প্রস্তাব করেছিলেন
তাদের সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হল। সেই থেকে ভারতে সাম্প্রদায়িক কথাটি বহুল প্রচলিত। তার সঙ্গে ধর্মনিরপেক্ষ নামে একটি কথা প্রচারিত হতে থাকল। ধর্মনিরপেক্ষ কথাটির এক বিচিত্র সংজ্ঞা রচিত হল। হিন্দুদের উপর অত্যাচারকে হাসিমুখে মেনে নেওয়ার নাম সাচ্চা ধর্মনিরপেক্ষ। তারপর 4-2তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ কথাটা সংবিধানের অন্তর্ভুক্ত করে মুসলিম প্রধান এলাকাগুলি স্পর্শকাতর, সংবেদনশীল, উত্তেজনাপূর্ণ ইত্যাদি বিচিত্র আখ্যায় ভূষিত এলাকা হিসাবে চিহ্নিত করা হল। স্বাধীন দেশের নতুন সরকারের প্রথম পর্বে মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রী যোগ্য ছিলেন। তখন একজন রাজ্যপালের বেতন ছিল মাসিক 1000 টাকা এবং রাষ্ট্রপতির বেতন ছিল 1,000 টাকা। বর্তমানে একজন দারোয়ানের বেতন মাসে 1,50,000 টাকা। দেশ স্বাধীন হওয়ায় দেশের সম্পদ বিদেশে যাওয়া বন্ধ হল। দেশপ্রেমিক নেতাদের সুযোগ্য পরিচালনায় দেশের অগ্রগতির সূচনা ভালোই হল। কিন্তু এ অবস্থা বেশিদিন রইল না। সৎ এবং আদর্শবাদী নেতাদের সংখ্যা কমতে শুরু হল আর দুর্নীতি বাড়তে লাগল। প্রথম যুগের সিরাজউদ্দিন কেলেঙ্কারি, মুদ্রা কেলেঙ্কারি, জয়ন্তী শিল্পিং, জিপ কেলেঙ্কারি ইত্যাদি নিয়ে প্রচুর সমালোচনা হতো। মন্ত্রীদের পদত্যাগ পর্যন্ত করতে হতো। তারপর দুর্নীতি বাড়তে বাড়তে সর্বত্র দুর্নীতি। শেয়ার কেলেঙ্কারি, বোফোর্স কেলেঙ্কারি, স্ট্যাম্প কেলেঙ্কারি, জমি, খনি, গেমস থেকে 2G কেলেঙ্কারি। ইংরেজ সরকার এদেশের যত সম্পদ ব্রিটেনে পাচার করত, দেশের লোকেরা তত টাকা সুইস ব্যাংকে পাচার করছে। পরিসংখ্যানের কারসাজি করে আর দেশের দারিদ্র্য ঢাকা যাচ্ছে না। প্রথম দিকে কংগ্রেসের একদলীয় শাসন ছিল। বিরোধী আসনে ছিল জনসংঘ, কমিউনিস্ট, সোশ্যালিস্ট, স্বতন্ত্র পার্টি প্রভৃতি। দুর্নীতি, স্বজন পোষণ এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে রাজ্যে রাজ্যে আঞ্চলিক দল গড়ে উঠল। কংগ্রেসের ক্ষমতা সংকুচিত হতে লাগল। কিন্তু আঞ্চলিক দলগুলির মধ্যে আবার বিভিন্ন উপদল তৈরি হল। জনগণের অভাব অনটন কমল না। মূল্যবোধের অবক্ষয় হতে লাগল। আদর্শবাদী স্বাধীনতা সংগ্রামী জয়প্রকাশ নারায়ণ স্বাধীনতার পর সরকারি ক্ষমতার বাইরে থেকে সর্বোদয় আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের দারিদ্র্য মুক্তির চেষ্টা করেছিলেন। কিন্তু সর্বগ্রাসী দুর্নীতি আর অবক্ষয়ে তাঁর সে চেষ্টা ব্যর্থ হল। ক্ষোভে দুঃখে বললেন, চাই থোরো রেভলিউশন। তাঁর ডাকে সাড়া দিয়ে বিরোধী দলগুলি একজোট হয়ে কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে লড়ল। কংগ্রেস পরাজিত হল। মোরারজি দেশাইয়ের নেতৃত্বে গঠিত হল জনতা সরকার। কিন্তু বেশি দিন টিকল না। চরণ সিংয়ের ক্ষমতা লিপ্সা জনতা সরকারের পতন ঘটাল। কংগ্রেসের সহযোগিতায় চরণ সিং প্রধানমন্ত্রী হলেন। শুরু হল ক্ষমতা ভোগ করার ভাগ বাঁটোয়ারা। তারপর দেশের অর্থ ও সম্পদ মিলেমিশে ভাগ করে খাওয়া শুরু হল। যত বিরুদ্ধ মতের রাজনীতিক হন না কেন, ভাগ করে খাওয়ার ব্যাপারে সবাই একমত। সকলে বলে, এসো ভাগ করে খাই। শিবু সোরেনের সাংসদ বিক্রি আমরা মেনে নিয়েছি। মন্ত্রিসভায় শাঁসালো দপ্তর আর হর্স ট্রেডিং কথা দুটিও আমাদের গাসোয়া। সাংসদ যেমন কেনাবেচা হয় তেমনি ভোটও কেনাবেচা হয়। দেশের নিরাপত্তা, দশের স্বার্থ বিক্রি করে ভোট কেনা হয়। এটাও একরকম ভাগ করে খাওয়া। চরণ সিং একদিন কংগ্রেসের সহযোগিতায় জনতা সরকারের পতন ঘটিয়েছিলেন। সম্প্রতি সংসদে কংগ্রেসের গরিষ্ঠতা বজায় রাখতে কংগ্রেস চরণ সিং পুত্র অজিত সিংকে প্রস্তাব দিল, এসো ভাগ করে খাই। তুমি সংসদে আমাদের সমর্থন করো। তোমাকে আমরা কেন্দ্রে মন্ত্রী করব। অজিত সিং বললেন, শুধু মন্ত্রী করলে হবে না। লখনৌ বিমান বন্দরটা আমার বাবার নামে করতে হবে। ভারতে যা কিছু সবই গান্ধী পরিবারের নামে হবারই নিয়ম। ভবিষ্যতে এটা হয়তো রাহুল গান্ধীর নামে করা হতো। কিন্তু ভাগ করে খাবার আদর্শে কংগ্রেস অজিত সিংয়ের দাবি মেনে নিল। হয়ে গেল চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর। অতি সম্প্রতি উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস, বিএসপি এবং সমাজবাদী পার্টির মধ্যে একের বিরুদ্ধে অন্যের নিন্দে মন্দ খুব হল। সমাজবাদী পার্টির রাজ্যসভা সদস্য মুসলিম নেতা রশিদ মাসুদকে ভাঙিয়ে এনে
কংগ্রেস একেবারে ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত সদস্য করে নিল। তবুও সমাজবাদী পার্টি ক্ষমতায় এলো আর কংগ্রেস চতুর্থ স্থানে নেমে এলো। এদিকে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কাজিয়া এমন পর্যায়ে হয়তো তৃণমূল কংগ্রেসের উপর থেকে সমর্থন তুলে নিতে পারে। সোনিয়া গান্ধী সেই মুলায়মের কাছে চিঠিসহ দূত পাঠালেন। 5 মার্চ বিশেষ বিমানে করে মতিলাল ভোরা ও পবন কুমার বনশল মুলায়মের কাছে গিয়ে বললেন, এসো ভাগ করে খাই। তুমি কংগ্রেসের উপর সমর্থন বজায় রাখো, তোমাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে, তোমার ভাই রাম গোপাল যাদবকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান করা হবে ইত্যাদি। উত্তরাখণ্ডের নির্বাচনে কংগ্রেস একক গরিষ্ঠতা পেল না। মিলিজুলি সরকার গড়ে বহুগুণা মুখ্যমন্ত্রী হলেন, বিনিময়ে 3 জন বিএসপি, 3 জন নির্দল এবং 1 জন ইউকেডিপি পার্টির সকলকে মন্ত্রী করলেন। ভাগ করে খাওয়া আর দেওয়ানেয়া, গেভ অ্যান্ড টেকের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাকে ভোট দাও, তোমাদের পাইয়ে দেব। পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলিতে 1,000 বেআইনি মাদ্রাসা গজিয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে বারবার এই সব বেআইনি মাদ্রাসার উপর কঠোর নজরদারির কথা বলে এসেছে। অথচ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার 3 মাসের মধ্যে ওই 1,000 বেআইনি মাদ্রাসাকে স্বীকৃতি দিলেন। বামফ্রন্ট সরকার সংখ্যালঘুদের আলাদা বাজেট পদ্ধতি চালু করেছিল। এবছর মমতা ব্যানার্জির সরকার সংখ্যালঘুদের বাজেট বরাদ্দ 7 বাড়িয়ে 330 কোটির জায়গায় 570 কোটি টাকা করলেন। 4-4-1-2 বর্তমান প্রথম পাতার সংবাদিমামদের মাসে 2,500 টাকা ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। লক্ষ্য পঞ্চায়েত ভোট। মামলার হুমকি বিজেপির। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমামদের সম্মেলনের আয়োজন করেছিল রাজ্য সরকার। তাদের যাতায়াত ও খানাপিনার ব্যবস্থা করেছিল সরকার। সেখানে মুখ্যমন্ত্রী অন্য মন্ত্রীদের সঙ্গে নিয়ে ঘোষণা করলেন 3,000 ইমামকে মাসে 2,500 টাকা করে ভাতা, সেই সঙ্গে বিনা পয়সায় ঘরবাড়ি ও সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা হবে। উপস্থিত ইমামদের কেউ বললে এই সম্মেলন নজিরবিহীন, কেউ বা আবার পঞ্চায়েত ভোটে সিপিএমকে হারাবার ডাক দিলেন। ইহাও এক প্রকার গেভ অ্যান্ড টেক, অর্থাৎ এসো ভাগ করে খাই। ইসলাম সম্বন্ধে কিছু মনীষীর মন্তব্য। রবীন্দ্রনাথ ঠাকুর। পৃথিবীতে 2টি ধর্ম সম্প্রদায় আছে, অন্য সমস্ত ধর্মমতের সঙ্গে যাদের বিরুদ্ধতা অত্যুগ্র, সে হচ্ছে খ্রিস্টান আর মুসলমান ধর্ম। তারা নিজের ধর্ম পালন করেই সন্তুষ্ট নয়, অন্য ধর্মকে সংহার করতে উদ্যত। এজন্য তাদের ধর্মগ্রহণ করা ছাড়া তাদের সঙ্গে মিলবার কোন উপায় নেই। রবীন্দ্রনাথ ঠাকুর। 7 আশা 1329 বঙ্গাব্দ কালিদাস নাগকে লিখিত পত্র, কালান্তর, বিশ্বভারতী 2-4 খণ্ড, পৃষ্ঠা 375-1982। স্বামী বিবেকানন্দ। এ বিষয়ে মুসলমানরা অত্যন্ত স্থূল দৃষ্টি সম্পন্ন এবং সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। তাদের সিদ্ধবাক্য শুধুই একটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ঈশ্বর মাত্র একজনই এবং মুহাম্মদ তাঁর রসূল, প্রতিনিধি। এই সিদ্ধ বাক্যের বাইরে আর যা কিছু আছে সবই নিকৃষ্ট বস্তু এবং অবিলম্বে সেগুলিকে ধ্বংস করে ফেলতে হবেই হল মুসলমানদের কথা। এ কথায় যে বিশ্বাস করে না, সে পুরুষই হোক কিংবা নারীই হোক, মুহূর্তের হুঁশিয়ারি দিয়েই তাকে হত্যা করা হবে। যা কিছু এই উপাসনা পদ্ধতির অন্তর্গত নয় তাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে হবে এবং এই বিশ্বাসের সাথে মিলছে না এমন যত গ্রন্থ আছে সেগুলিকে দগ্ধ করতে হবে। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে অতলান্তিক মহাসাগর পর্যন্ত 500 বর্ষব্যাপী পৃথিবীর বুকে এই এক কারণে রক্তের বন্যা বয়ে গিয়েছে। এই হল ইসলাম। ক্যালিফোর্নিয়ার প্যাসাডোনার শেক্সপিয়র ক্লাবে 3 ফেব্রুয়ারি 1900 সালে প্রদত্ত ভাষণের রামকৃষ্ণ মিশন স্বীকৃত বঙ্গানুবাদ। মূল ভাষণটি টিচার্স অব দ্য ওয়ার্ল্ড নামে অদ্বৈত প্রকাশিত মায়াবতী সংস্করণের 4th খণ্ডের 1-2-6 পৃষ্ঠায় পাবেন। বি আর আম্বেদকর। ইসলামের ভ্রাতৃত্ব মোটেই বিশ্বভ্রাতৃত্ব নয়, এটা কেবলমাত্র মুসলমানদের জন্যই। যারা মুসলমান তারাই কেবল এর সুযোগ পাবে, কিন্তু অমুসলমানরা পাকে কেবল শত্রুতা। ডা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, মহারাষ্ট্র সরকার প্রকাশিত 3য় সংস্করণ, প্রি 330।
যেখানেই ইসলামিক শাসন রয়েছে সেটাই মুসলমানের নিজের দেশ। বস্তুত ইসলাম একজন প্রকৃত মুসলমানকে কখনই ভারতকে তার নিজের দেশ বলে মেনে নিতে দেবে না বা হিন্দুদেরকে তার আত্মীয় বলে স্বীকার করতে দিতে পারে না। পূর্বোক্ত গ্রন্থ প্রি 330-331 মুসলিম লীগের সাম্প্রদায়িক মুসলমান এবং তথাকথিত জাতীয়তাবাদী মুসলমানদের মধ্যে সত্যি কোনো পার্থক্য আছে কিনা তা বোঝা দুষ্কর। তথাকথিত জাতীয়তাবাদী মুসলমানদের ভাবাবেগ, লক্ষ্য এবং নীতিসমূহ আদৌ কংগ্রেসের সাথে মেলে কিনা বা মুসলিম লীগের থেকে তাদের আলাদা করে দেওয়ার কারণ আছে কিনা তা ঘোর সন্দেহের বিষয়। পূর্বোক্ত গ্রন্থ প্রি 408 ভারতে মুসলমানরা চারিদিকে ছড়িয়ে রয়েছে, যদিও শহরগুলিতেই তাদের সংখ্যা বেশি। পাকিস্তান সৃষ্টির জন্য ভারতকে যেভাবেই ভাগ করা হোক না কেন কোনোভাবেই বিশুদ্ধ হিন্দু বা মুসলমান এলাকা গঠন করা সম্ভব নয়। একমাত্র হিন্দু মুসলমান সংখ্যালঘু লোক বিনিময় করা হলেই তা সম্ভব। যতক্ষণ না তা করা হচ্ছে, পাকিস্তান সৃষ্টি হলেও সংখ্যালঘু সমস্যা হিন্দুস্থানে পূর্বের মতোই থেকে যাবে এবং হিন্দুস্থানে ক্রমাগত জাতি রাজনীতিগত বিরোধ হতেই থাকবে। পূর্বোক্ত গ্রন্থ প্রি 117 এতে সন্দেহমাত্র নেই যে ভারত ও পাকিস্তানের মধ্যে সংখ্যালঘু বিনিময় করাই সাম্প্রদায়িক শান্তি বজায় রাখার একমাত্র সমাধান। পূর্বোক্ত গ্রন্থ প্রি 116 মনে রাখতে হবে একথা বলেছেন বাবাসাহেব আম্বেদকর কোনো হিন্দুত্ববাদী নয়। আম্বেদকর ছিলেন প্রধান সংবিধান রচয়িতা এবং কংগ্রেস সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এবং একজন বৌদ্ধ। মোহনদাস করমচাঁদ গান্ধী জাতীয় স্বাধীনতা আন্দোলনে মুসলমানরা কোনো আগ্রহ দেখায়নি মুসলমানদের বিরুদ্ধে এই অভিযোগ সত্য। তারা ভারতকে নিজের দেশ বলে মনে করে না। পৃথিবী বিখ্যাত মুসলিম প্রেমিক মোহনদাস করমচাঁদ গান্ধী একথা বলেছেন 2 এপ্রিল 1925 সালের ইয়ং ইন্ডিয়া পত্রিকায়। স্যার উইলিয়াম মুর হজরত মোহাম্মদ নিরপেক্ষ জীবনীকার ও বিশ্ববিখ্যাত ঐতিহাসিক স্যার উইলিয়াম মুর বলেছেন, কোরআন ও ইসলামের তরবারি মানব সভ্যতা, স্বাধীনতা ও সত্যের সবচেয়ে বড় শত্রু যা আজ পর্যন্ত মানুষ দেখেছে। দ্য লাইফ অফ মোহাম্মদ, স্যার উইলিয়াম মুর, ভয়েস অফ ইন্ডিয়া, দিল্লি 1992 প্রি 552 আনোয়ার শেখ ইংল্যান্ড প্রবাসী বিখ্যাত ইসলামিক পণ্ডিত আনোয়ার শেখ লিখেছেন, ইসলাম এমন একটা ধর্মবিশ্বাস যা সমস্ত মানব জাতিকে দুটি চির বিবদমান জাতিগোষ্ঠীতে ভাগ করে দিয়েছে। একদল যারা আল্লাহ ও মোহাম্মদকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহর দল, মুসলমানরা, আর এক দল হল শয়তানের দল, অর্থাৎ সব অমুসলমানরা। অমুসলমানদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলাটা ইসলামে এতই জরুরি যে ইসলাম তার অনুগামীদের অর্থাৎ মুসলমানদের এর জন্য অমুসলমানদের হত্যা, লুণ্ঠন ও অমুসলমান নারী অপহরণকেই সর্বাপেক্ষা বড় ধর্মীয় কর্তব্য বলে শিখিয়েছে। এসবই ইসলামে জেহাদ নামে পরিচিত এবং কুকর্ম করেই কেবল মুসলমানরা স্বর্গে যাওয়া নিশ্চিত করতে পারে। ইসলাম অ্যান্ড হিউম্যান রাইটস, আনোয়ার শেখ, লন্ডন প্রি 37 রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক এবং সব রকম সংস্কারমুক্ত মনের অধিকারী রাজা রামমোহন রায় বলেছেন, ওইসব দৈবী হিন্দু ধর্মীয় নির্দেশে আস্থা রাখার জন্য ইসলাম ধর্মীরা ব্রাহ্মণ জাতির হিন্দুর অনেক ক্ষতি করেছে ও তাদের উপর অনেক নির্যাতন করেছে, এমনকি মৃত্যু ভয়ও দেখিয়েছে, তবু তারা হিন্দুরা ধর্ম পরিত্যাগ করতে পারেনি। ইসলামানুবর্তীরা কোরআনের পবিত্র শ্লোকের মর্মানুসারে যথা পৌত্তলিকদের যেখানে পাও বধ কর ও অবিশ্বাসীদের ধর্মযুদ্ধ জেহাদ করে বেঁধে আন এবং তাদের কাছ থেকে অর্থ নিয়ে মুক্ত করে দাও বা বশ্যতা স্বীকার করাও, এগুলি ঈশ্বরের আল্লাহর নির্দেশ বলে উল্লেখ করে যেন পৌত্তলিকদের হিন্দুদের বধ করা ও তাদের নানাভাবে নির্যাতন করা ঈশ্বরাদেশে অবশ্য কর্তব্য। মুসলমানদের মতে ওই পৌত্তলিকদের মধ্যে ব্রাহ্মণেরাই সবচেয়ে পৌত্তলিক, ঘৃণ্য। সেই জন্যেই ইসলামানুবর্তীরা সর্বদাই ধর্মোন্মাদে মত্ত হয় এবং তাদের ঈশ্বরের আল্লাহর আদেশ মানবার উৎসাহে বহু দেবদেবাদীদের অর্থাৎ হিন্দুদের ও শেষ পয়গম্বরের মোহাম্মদের ধর্মপ্রচারে অবিশ্বাসীদের ও মুসলমানদের বধ করতে ত্রুটি করেনি।
1804 সালে ফার্সি ভাষায় রাজা রামমোহন রায় লিখিত হফতুল মোয়াহিদ্দিন অর্থাৎ একেশ্বরবাদীদেরকে উপহার নামক গ্রন্থের শ্রী জ্যোতিরিন্দ্রনাথ কৃত দাম বঙ্গানুবাদের 1949 সালের প্রকাশিত প্রবন্ধের ব্রাহ্মণ্যধর্ম ও ইসলাম নামক অনুচ্ছেদ থেকে সংগৃহীত। হরফ প্রকাশনীর 1973 সালে প্রকাশিত অখণ্ড রামমোহন রচনাবলীর 726-727 পৃষ্ঠা। রোনাল্ড রেগন। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি রোনাল্ড রেগন বলেছেন, সম্প্রতি আমরা একটা ধর্মযুদ্ধের সম্ভাবনা দেখছি, আক্ষরিক অর্থেই, কারণ মুসলমানরা তাদের জেহাদের মূল ধারণাতে ফিরে আসছে যে খ্রিস্টান ও ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রাণ দেওয়াটাই তাদের স্বর্গে যাওয়ার উপায়। 7 নভেম্বর 1980 সালের টাইম পত্রিকায় 3-7 পৃষ্ঠায় অ্যান ইন্টারভিউ উইথ রোনাল্ড রেগন। মার্গারেট থ্যাচার। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী 1979-1990 লৌহমানবী মার্গারেট থ্যাচার বলেছেন, বঙ্গানুবাদ, আজকের দিনে বোলশেভিজমের মতো চরমপন্থী ইসলামও একটা সশস্ত্র মতবাদ। এটা একটা আক্রমণাত্মক ধর্মতত্ত্ব যা সশস্ত্র ধর্মান্ধ অনুগামীদের দ্বারা প্রসার লাভ করছে। কমিউনিজমের মতো এটাকে দমন করার জন্য সর্বাত্মক দীর্ঘমেয়াদী রণনীতি প্রয়োজন। ফেব্রুয়ারি 1-2-2002 তারিখের দ্য গার্ডিয়ান পত্রিকায় মার্গারেট থ্যাচারের লেখা ইসলাম ইজ দ্য নিউ বোলশেভিজম প্রবন্ধ। উইলিয়াম গ্ল্যাডস্টোন। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোন বলেছিলেন, যতদিন কোরআন আছে ততদিন পৃথিবীতে শাস্তি নেই। 1409 শতাব্দের শ্রাবণ সংখ্যা বিশ্ব হিন্দু বার্তার 17 পৃষ্ঠা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যখন ধর্মের প্রতি মোহ তাহাদের মুসলমানদের কমিবে, যখন বুঝিবে কোন ধর্মই হোক তাহার গোড়ামি লইয়া গর্ব করিবার মতো এমন লজ্জাকর ব্যাপার, এত বর্বরতা মানুষের আর দ্বিতীয় নাই। কিন্তু সে বুঝার এখনো অনেক বিলম্ব, এবং জগৎশুদ্ধ লোক মিলিয়া মুসলমানের শিক্ষার ব্যবস্থা না করিলে ইহাদের কোনদিন চোখ খুলিবে কিনা সন্দেহ। বর্তমান হিন্দু মুসলিম সমস্যা, দৈনিক বসুমতী 19 আশ্বিন 1333 প্রকাশিত। ইমামদের ভাতা কেন, মমতাকে তোপ তোগাড়িয়ার। নিজস্ব প্রতিনিধি, কলকাতা। ইমামদের জন্য ভাতা ঘোষণার বিরুদ্ধে এবার সরব হল বিশ্ব হিন্দু পরিষদ ও ভারত সেবা সংঘ। মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তকে কড়া ভাষায় সমালোচনা করলেন পরিষদের কার্যনির্বাহী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। শুক্রবার কলেজ স্ট্রিটে বিশ্ব হিন্দু পরিষদের একটি সভায় তিনি বলেন, সাধারণ মানুষের দেওয়া কর কেন ইমামদের পকেট ভরার জন্য দেওয়া হচ্ছে? হিন্দু পুরোহিত বা যুবকরা কি দোষ করেছে? বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, আক্রমণের নিশানা থেকে রক্ষা পাননি উত্তরপ্রদেশ ও বিহারের মুখ্যমন্ত্রীরাও। পরিষদের ওই কর্মকর্তা বলেন, এখানে মুখ্যমন্ত্রী ইমামদের জন্য 2500 টাকা করে দিচ্ছেন। বিহারে নীতিশ কুমার মুসলমান ছেলেমেয়েদের টাকা দিয়ে সাহায্য করছেন। আর সদ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়া অখিলেশ যাদব 300,000 টাকা করে দিচ্ছেন। তার প্রশ্ন, কেন হিন্দুদের এই অর্থ দিয়ে সাহায্য করা হচ্ছে না? যদি এক সম্প্রদায়কে টাকা দেওয়া হয় তাহলে অন্যদেরও দিতে হবে। সভায় তিনি মমতাকে কটাক্ষ করতেও ছাড়েননি। বলেন, ইমামদের জন্য ভাতাসহ নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু বিশ্বে কোনো মুসলমান দেশে এই সুবিধা দেওয়া হয় না। ধীরে ধীরে রাজ্য ও দেশকে পাকিস্তান, বাংলাদেশে পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছেন কিছু নেতা। বিশ্ব হিন্দু পরিষদের সমালোচনা থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী থেকে সোনিয়া গান্ধীও। পরিষদের সদস্যদের অভিযোগ, দেশ বা রাজ্যকে মুসলমানরাই চালাচ্ছেন। হিন্দুরা ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ওবিসি, এস.সি. এবং এস.টিদের জন্য সংরক্ষণ 2.7% থেকে কমিয়ে 2.3% করা হয়েছে। ওই 4% মুসলমানদের জন্য রাখা হয়েছে। উর্দুকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তেরও নিন্দা করা হয় সভায়। আগামী দিনে বর্ষর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের এই প্রবীণ নেতা। আমারও 2500 চাই,
এই নামে আগামী 1 থেকে 7 মে বিভিন্ন গ্রামে প্রচার চালানো হবে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।